একটি নামের মধ্যে উঠে আসে বাংলাদেশ। স্বপ্নের পাখি সুর, নিসর্গের কোমল গান্ধার, মৃদুকণ্ঠ ভালোবাসা, সাজানো বাগান। প্রিয় দর্শক, সেই নাম জাতির পিতার নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলে যাকে মানেন বিশ্ববাসী, যিনি শুধু বাংলার নন, বিশ্বের সকল নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বিশ্বসভায় সাহসী উচ্চারণে যিনি নিজেকে শোষিতের পক্ষে দাঁড় করিয়েছিলেন। সেই মহান নেতার জন্মশতবর্ষে তাঁর বাংলাদেশ প্রবেশ করেছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। মুজিব বর্ষে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের ধারাবাহিকতায় শতবর্ষে শত কবিতার আয়োজন করেছে সংসদ বাংলাদেশ টেলিভিশন। আবৃত্তি ও আলোচনায় সাজানো এ আয়োজনের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। শতবর্ষে শত কবিতায় যথারীতি আজও থাকছে বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় আবৃত্তি এবং জাতির পিতার জীবন ও কর্মের উপর আলোচনা। কবিতা ও আবৃত্তিতে বঙ্গবন্ধুর জীবন এবং দর্শনের নানা দিক আমরা তুলে ধরবার চেষ্টা করব। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের মাঝে দুজন আলোচক রয়েছেন, আমাদের খুব প্রিয় মুখ, ভালোবাসার মুখ। চলুন পরিচিত হয়ে নিই তাদের সাথে। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন 21শে পদকপ্রাপ্ত গণসঙ্গীত শিল্পী, আমাদের সবার প্রিয় শিল্পী ফকির আলমগীর। আমাদের সাথে আছেন সু অভিনেতা এবং আমাদের প্রিয় নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। কেমন আছেন আপনারা? ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকের এই বিশেষ দিনে আপনাদেরকে পেয়েছি। ধন্যবাদ। ফকির আলমগীর যেখানে যে আলোচনায় থাকেন সেখানে কিন্তু গানও থাকে, কবিতা থাকে, সুরে সুরে থাকি আমরা। আবার ফিরব শতবর্ষে শত কবিতার আবৃত্তিতে। এবারে যাব আমরা। কণ্ঠে তোমার কবেকার কলরব, শান্ত দুপুরে মুক্তির হালখাতা। এসেছিলে যেই পথে, সে পথে ফিরব আমি রোদের রুমাল নেড়ে। সেই মার্চে ফিরি যেখানে আমার দেশ শোণিত শপথে আঁকে গাঢ় সবুজের বুকে রক্তবর্ণ তিল। লক্ষ কণ্ঠ তোমার কণ্ঠে জাগে, হাজার বছর ফেরে চর্যাপদের পথে। কবির কণ্ঠে জয় বাংলার ধ্বনি, জন্ম নিচ্ছি উড্ডীন পতাকায়। ৭ই মার্চ তুমি পিতার আঙুল ছোঁয়া অমেয় আকাশ। ৭ই মার্চ তুমি আমার জন্মতিথি। আমি বাঙালি, আমি বাংলাদেশ, আমি বাংলাদেশ। আমি আমার সমস্ত কবিত্ব শক্তি উজাড় করে যে কবিতা লিখেছি তার নাম শেখ মুজিব। এই মুহূর্তে আর কোনো নতুন কবিতা লিখতে পারবো না আমি, কিন্তু এই যে প্রতিদিন বাংলার প্রকৃতিতে ফুটছে নতুন ফুল, শাপলা, পদ্ম, গোলাপ, সেই গোলাপের বুক জুড়ে ফুটে আছে মুজিবের মুখ, মুজিবের মুখ। এদেশের প্রতিটি পাখির গানে মুজিবের প্রিয় নাম বাজে। মনে হয় এরা সকলেই আমার চেয়ে আরও বড় কবি, আরও বড় কবি। শেখ মুজিবের নামে প্রতিদিন লেখে তারা, লেখে নতুন কবিতা প্রতিদিন। মুজিব গোলাপ হয়ে ফোটে, লাল পদ্ম হয়ে ফোটে হৃদয়ে হৃদয়ে। আমার না লেখা প্রতিটি নতুন কবিতা জুড়ে গাঁথা আছে তার নাম, তার মুখচ্ছবি। লিখি না লিখি শেখ মুজিব বাংলা ভাষায় প্রতিটি নতুন কবিতা। আমি লিখি না লিখি বাংলা ভাষায় প্রতিটি নতুন কবিতা। শেখ মুজিব, শেখ মুজিব, শেখ মুজিব। যে সিঁড়িতে রক্তমাখা ঘুম ছিল, সেই ঘুম আর কোনো দিন ভাঙবে না। সেই সিঁড়ি বেয়ে বেয়ে কেউ আর আকাশ ছুঁতে পারবে না। অথচ আকাশ ছিল কত কাছে, এই হাতের নাগালে। হয়তো চাঁদটা ধরা যেত শেষ সিঁড়ি থেকে হাত বাড়ালে। ছিল গোপনে গোপনে ষড়যন্ত্র,
ফাঁস করেনি তা ভগবান, ছিল নীরবে শত্রুর মনে ক্ষোভ, ছিল মেঘনার পানি বহমান। তবে পিতার যে ছিল বিশ্বাসে বোকামি, কেউ কি কখনো ভেবেছিল তার সামনে দাঁড়াবে এমন বিপথগামী? জানি মৃত্যু যে অবশ্যম্ভাবী, জানি তাও জানি, জানি শত্রু কখনো মানে না পরাজয়, সে কথাও জানি। তাই বলে কি পিতার হবে অপমৃত্যু? কোনোভাবেই তা মানি না, মানি না। আরও জানি শত্রু ভয়ঙ্কর হয়, এ সত্য চিরকালীন। সেদিন এখানে ছিল অসহনীয় বিভ্রান্তি, ছিল নির্মমতাই অধিক বেমানান এবং সবিস্তারে অশালীন। তবে কিনা মহাবীর পায় না কখনো ভয় অভীষ্টের সাধনায়, থাকে নিবেদিত প্রাণ মানব কল্যাণে অফুরান দৃঢ়তায়। ওই যে ইতিহাসের ময়দানে উজ্জ্বলতম একটি মাত্র ৭ই মার্চ, যেখানে স্বাধীনতার কবিতা শুনিয়েছেন মহাকবি, সেখানে দিয়েছিলেন বাঙালিকে মুক্তির সৌরভ, সুগন্ধি নির্যাস। সেখানে রচনা করেছেন অমর কথনে মহাকাব্য আর শ্রেষ্ঠ কথামালা। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা ভাষণ। ছিল লক্ষ প্রাণের বজ্র নিনাদে অনিবার্য এক শক্ত উচ্চারণ। সেদিন সেখানে আর কোনো কণ্ঠস্বর কেউ শোনে নাই, সেদিনের মতো আর কোনো ৭ই মার্চ ইতিহাসে নাই। সেদিনের মতো কোনো সমাবেশে এত আকাঙ্ক্ষার কথা কেউ শোনে নাই। তিনি ছিলেন বাংলার ভূমিপুত্র, পলিমাটির কর্ষক, ছিলেন সকল কৃষকের কাছে এক দেবদূত, এক দরদি পৃষ্ঠপোষক। তিনি পাল তোলা নৌকার প্রধান মাঝি, যাত্রীদের ত্রাতা। তিনি বাংলার স্থপতি, বাঙালির মুক্তিদাতা। সেদিন সবাই দেখেছিল এক অ্যালবাট্রস পাখিকে, দেখেছিল বাঙালির এক বন্ধু প্রমিথিউসকে, দেখেছিল এক বিস্ময় বাঙালি রাখাল বন্ধুকে। তিনি ছিলেন বাংলার অনিবার্য হারকিউলিস, তিনি আমাদের বাঙালির একমাত্র কলস্বর নদী। তিনি সকাল সন্ধ্যার দিনমণি, শেষ অবধি। তিনি আমাদের অংশুমালী, তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর অমর বাঙালি। বুলেট আমাকে মারেনি, মেরেছে লোভ। আমি তোমাদের দিয়েছি বাংলাদেশ, দিয়েছি সেদিন দুহাত ভর্তি হিরে, আর আসবে না ফিরে। বুলেট আমাকে মারেনি, মেরেছে ঘৃণা। অনিবার্যকে আর নিতে পারছি না। যে ছিল সেদিন গভীরতর তিমিরে, আবার এসেছি ফিরে। বুলেট আমাকে মারেনি, মেরেছে লোভ। সেনাবাহিনীকে গুড়িয়ে দিয়েছি আমি। মনে রেখো মরা জায়মান সূর্যকে, বাংলাকে কারা রোখে। মেরেছে আমাকে, তবু নই আজও মৃত, হইনি অধিকৃত। আবার আমাকে মারবে কেমন করে, 10 বছরের রাসেলও যায়নি মরে। লক্ষ রাসেল আজ দাবানল উন্মাদ, নামিয়ে এনেছে চাঁদ। সুজলা সুফলা এই তো বাংলাদেশ, মড়কে মারিতে বুলেটে হবে না শেষ। 12 মাসে 13 পার্বণী, আমাকে তোমরা দাবায়ে রাখতে পারোনি। আমাকে তোমরা দাবায়ে রাখতে পারোনি। চমৎকার আবৃত্তি শুনলাম। এবারে ফিরছি আলোচনায়। আসলে খুব ফর্মাল কোনো প্রশ্ন আপনাদের কাছে সেই অর্থে আমার কাছে নেই। বঙ্গবন্ধুর এই জন্মশতবর্ষে তাকে নিয়েই আসলে আমরা আলোচনা করব। প্রথমে ফকির আলমগীরের কাছে জানতে চাইব যে তিনি তো গান ভালোবাসতেন, বিশেষ করে মাটির গান, দেশের গান এবং গণসঙ্গীত তিনি কিন্তু ভীষণভাবে ভালোবাসতেন। তো এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো ভাবনার কথা যদি আমরা জানতে পারি। আমি প্রথমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। উত্তাল মার্চ, যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহবান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজ 7ই মার্চ আমরা রেকর্ডিং করছি, একটি বিশেষ দিন।
দুনিয়া কাঁপানো এক মহাকাব্য। সেই ভাষণের যত দিন যাচ্ছে ততই বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ গুরুত্ব বাড়ছে। ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে এবং সেটি প্রামাণ্য দলিল হয়েছে আমাদের ঐতিহ্যের, বিশ্বের ঐতিহ্যের। তার সঙ্গে সঙ্গে আমি সে উচ্চারণ করতে চাই গানে গানে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং বঙ্গবন্ধু যেন সমার্থক। সেই গরিব হোসেনের মজুমদারের লেখা, অংশুমান রায়ের যে গানটি শুনে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যুক্ত হয়েছিলাম, আমরা সেদিন গেয়েছিলাম আমাদের মাঝে নেই মহান নেতা, খুশির মাঝে তাই জাগে ব্যথা, এমন গানও ওখানে এসেছে। তার মানে বঙ্গবন্ধু শিল্পীদের এবং বিশেষ করে বিক্ষুব্ধ শিল্পী সমাজ সেই যে আন্দোলন সংগ্রাম গড়ে তুলল, 52-এর ভাষা আন্দোলনের রক্তাক্ত দলিল বুকে নিয়ে 60-এর দশকের আন্দোলন সংগ্রামের সিঁড়ি বেয়ে অবশেষে আমাদের মহান মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলন থেকে প্রতিটি আন্দোলনের সংগ্রামে বঙ্গবন্ধুর যে নেতৃত্ব, সেখানে তিনি কখনো রবীন্দ্রসঙ্গীত, পঞ্চকবির গান শুনে তার চোখে জল এসে যেত। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, তার অনেক প্রিয় গান আছে। জাহিদুর রহমান বাবু ভাই, সে আমার সোনার বাংলা, সেই গান শুনত। অজিত রায়ের কণ্ঠে ও আমার দেশের মাটি, এগুলি আমাদের প্রত্যক্ষ দেখা। সেই জন্যই বলবো 60-এর দশকে আজকে সঙ্গীত জীবনের প্রায় 55 বছর, সেখানে বঙ্গবন্ধুর সামনে গান করা, বঙ্গবন্ধুর কি গান পছন্দ করতেন, বিশেষ করে যিনি সংগ্রাম পছন্দ করতেন, মানে গণসঙ্গীতের যে ভূমিকাটা, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে, তাদের দারিদ্রতা, তাদের অনাহার, তাদের সমস্ত সমস্যায় যিনি ব্যতীত হতেন, তিনি সারা বিশ্বের এই মহান নেতা এমনি হননি। তৃণমূল থেকে মানুষের ঘামে ঘামে ঢেউ, পদ্মা যমুনা মানে আরিয়াল খার ঢেউয়ে ঢেউয়ে এই গোপালগঞ্জের টঙ্গিপাড়ার এই কিশোর পরবর্তী পর্যায়ে আজকে আমাদের জাতির জনক হয়েছেন, তিনি একদিনই তা হয়ে ওঠেননি। শতবর্ষের শত কবিতা, এই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে আমার মনে পড়ল জাতীয় কবিতা উৎসবের কথা। শৃঙ্খল মুক্তির জন্য কবিতা সেই শুরু থেকে প্রায় সব কবিতা উৎসবে আমি উৎসব সঙ্গীত সুর করেছি। আজকে মনে পড়ল ডক্টর কবি সামাদের লেখা সেই গত কবিতা উৎসবে যেটি উৎসব সঙ্গীত ছিল, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব জাতির পিতা, মুজিব আমার স্বাধীনতার অমর কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি, মুজিব আমার পরশ পাথর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ, মুজিব আমার সূর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিবি জাতির পিতা, মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিবি জাতির পিতা। মুজিব এক সাহসী উচ্চারণ, কৃষক, কামার, কুমার, মুচি সবার অভাব, অনটন, দারিদ্রতা তিনি উপলব্ধি করতে পারতেন। পাশাপাশি যথার্থই বলেছেন যে শিল্পীদের মর্ম ব্যথা তিনি বুঝতে পারতেন। তিনি বলতেন, আমি যদি হুকুম দেবা নাও পারি, যার যা আছে তা নিয়ে প্রস্তুত হও। তিনি রণকৌশল, তার 7ই মার্চের ভাষণের 3টি দিক, একটি আমাদের ইতিহাসের প্রেক্ষাপট, আর একটি রণকৌশল, আর একটি এখানে রাজপথে দুরন্ত মিছিলে ছুটে আসে কেউ, রেসকোর্স ময়দানে বজ্রকণ্ঠ ভাসে, বঙ্গবন্ধু যেন কবিতার ঢেউ। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তাই তো এই জনপদের ধূলিকণা ঝরা পাতায় এখনো বঙ্গবন্ধুর নাম উচ্চারিত হয়। সে নাম সাহসের নাম, সেটি সজাগ উচ্চারণে আজও স্বাধীনতার কথা বলে জয় বাংলার কথা। অসংখ্য ধন্যবাদ। গানে, কবিতায় এভাবে বঙ্গবন্ধুকে যেন অন্য আলোয় আমরা ফকির আলমগীরের মাধ্যমে
আরেকবার পেলাম, অন্যভাবে পেলাম। অসংখ্য ধন্যবাদ। গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে আছি, আবারও ফিরব। তবে শতবর্ষের শত কবিতার আবৃত্তি শুনে আসি। প্রেম থেকে দ্রোহের জন্ম দেয় একদিন ইতিহাস, তার টানে কি প্রবল জোয়ার বঙ্গোপসাগরে, জোয়ারের 7 কোটি ঢেউ নগরের উদ্যানে, আর 7 কোটি ঢেউয়ের গর্জন একটি কণ্ঠস্বরে। এমন স্বরে জেগে ওঠে উদ্যানে নতুন সবুজ, নতুন লালের আয়োজন করে ভোর। ইতিহাস শোনে 100 বছরের মূঢ় মুখ, মুখের ভাষা। ইতিহাস দেখে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ইতিহাস পায় নতুন পথের দেখা। ইতিহাস পাল্টে দেয় রাজার পোশাক। ইতিহাস জন্ম দেয় মানুষের ইতিহাস। তারপর ইতিহাসের বুকে মারণাস্ত্র তাক করে সময়ের শত্রুরা। শ্রেষ্ঠ সন্তানের রক্তে ভিজে ওঠে তার শরীর, টকটকে লাল সবুজ কেমন মলিন হয়ে যায়। সময় তখন উল্টো পথে হেঁটে যেতে থাকে। উল্টো পায়ে হেঁটে এসে উৎসব করে পরাজিত প্রেতাত্মারা। বিষ বৃক্ষের বীজ পুঁতে দেয় তারা সাজানো বাগানে। আবার নিপীড়িতের হাহাকার, আবার মানবিকতার নত মুখ, আবার মানবতার আর্তনাদ। তবু সেই স্বর, সেই যার যা কিছু আছের ডাক, বিষ বৃক্ষের চারা উপড়ে ফেলার সাহস ফিরে আসে অমোঘ নিয়মে। ইতিহাস ফিরে আসে পথে। তাহলে কান পেতে রাখো সময়, তাহলে বিবেকের বোতাম খোলা রাখো মানবতা। তাহলে শোনো সেই কণ্ঠস্বর আজও ঢেউয়ে ঢেউয়ে বহমান। ফিরে দেখো তোমার সাহসের আঁতুর ঘরে সেই উদ্যান। তারপর দাবায় রাখতে পারবা না, বলো বঞ্চিত, বলো মানবতা, বলো ইতিহাস। কবরের নির্জন প্রবাসে তোমার আত্মার মাগফেরাতের জন্য যেসব বৃদ্ধরা কাঁদে, আমাদের যেসব বোনেরা পিতা ভাই সন্তানের মতো তোমার পবিত্র নাম ভালোবেসে হৃদয়ে রেখেছে, যেসব সাহসী লোক বঙ্গোপসাগরের সব দুরন্ত মাঝির মতো সুশীতের বৈঠা ধরে আছে, হে আমার স্বাধীনতার মহান স্থপতি, মহান প্রভুর নামে আমার শপথ, আমি প্রতিশোধ নেব। আমার রক্ত শ্রম দিয়ে এই বিশ্বের মাটি ও মানুষের দেখা সবচেয়ে মর্মস্পর্শী জঘন্য হত্যাকাণ্ডের আমি প্রতিশোধ নেব। আমি প্রতিশোধ নেব। আমার রক্ত শ্রম দিয়ে এই বিশ্বের মাটি ও মানুষের দেখা সবচেয়ে মর্মস্পর্শী জঘন্য হত্যার আমি প্রতিশোধ নেব। যে পথ নিয়েছি বেছে, জানি সে পথে তুরণ নেই, ফুল কিংবা জীবনের পুষ্পসজ্জা নেই। সে পথে রক্তের দাগ, মৃত্যু আর প্রলোভন মাখানো রয়েছে। মুক্তিযুদ্ধের মতন তুমি হও আমাদের দুরন্ত প্রেরণা। আমি সব অতিক্রম করে তোমার নৌকোকে নেব আকাঙ্ক্ষিত নদীর কিনারে। মহান মানব ছিলে তুমি, দেবতা তো কখনো ছিলে না। দেবতা বানিয়ে যারা স্তুতি করেছে তোমার, জনসভা সেমিনারে জীবন দিয়েছে, তোমার মৃত্যুর পরে তারা কেউ আমাদের সাথে নেই আজ। সেবাদাসীদের মতো তারা সব ঘিরে আছে নতুন মনিব। হায়, এরকম অপকর্ম শুধু বুঝি বাঙালির সাজে। আমার সমস্ত ঘৃণা, থুতু আর বুকের আগুন বাঙালি নামক সেই ঘৃণ্য সব খুনিদের প্রতি তীব্র প্রতিশোধ আমি ছুঁড়ে দেই খুনিদের মুখে। দেখো, আগুন জ্বলছে আজ শুদ্ধ সব বাঙালির বুকে। এখন স্বদেশে চাই, শুধু চাই তোমার সৈনিক কিছু সবল গোলাপ। যেখানে ঘুমিয়ে আছো শুয়ে থাকো বাঙালির মহান জনক। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক,
অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খা খা, আজ ধু ধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ, অশোক রাড়ে বঙ্গে, হরিকেলে সমতটে, বাঙালির বজ্রবুকে আজ ঘোর বাড়িপাত হোক। বজ্রবুক মাটি ও পাথর, মানুষ পাথর নয় যদিও পাথর, অনার্য পাথর নয় যদিও পাথর। দেখো ত্রিকালজ্ঞ শুয়ে আছে, ত্রিকাল পাথর। নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি ধাবমান গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র আর তার সহচর ক্রোক সে করেছে নাকি এই মহাজীবন, নাকি খণ্ড খণ্ড বালুচর খেলাঘর পলকেই লণ্ডভণ্ড তৃণকম্পে জলকম্পে। সদুত্তরে মানবিক জ্ঞান বারংবার উপহাস করে যায় তোমাকে আমাকে, বলে একা কোনো প্রাণী তো বাঁচে না, একাকী মানুষ তার অংশ মাত্র কাউকে যাচে না। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, শালিক দোয়েল আর খই রঙা হাসিদের কাছে ডাকে আর হাসে। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, নিজের অন্দরে চরাচর পার হয়ে দূর চরাচরে। সে যায় ফেরে না, সম্মুখে বিশাল বিশ্ব, কিছুই দেখে না। যে দেখে সে দেখে, আপন দৃষ্টির রঙে দৃশ্যাবলী যায়, শুধু এঁকে যায়। চক্ষুষ্মান ত্রিকালজ্ঞ দেখে, সবই দেখে, দেখে সবুজ রঙের এক ভূমিখণ্ড, হিমালয় চূড়া থেকে নেমে এসে সমুদ্রে দাঁড়ায়, হাঁটু জল পার হয়ে নেমে যায় কোমর অবধি, দমকা টানে ডুবে যায় ঢেউয়ের গহীনে। যখন সে ভেসে ওঠে সুজলা সুফলা, কে তাকে শনাক্ত করে? কে কে একজন পাঠ করে জন্মের ঠিকুজি, কে একজন ইতিহাস ইতিহাস ডাক ছাড়ে গঙ্গা পার থেকে, কে এক ভূখণ্ড এসে সত্যভাগ দাবি করে কালে মহাকালে। মানুষের পক্ষ থেকে একজন সুদীর্ঘ মানুষ তর্জনী উঁচিয়ে তার ন্যায্য হিস্সা চায়। মহাকাল খানিক দাঁড়ায়, হাসে, তারপর দুলকি দুলকি চালে গন্তব্যে হারায়। হারায় না উদ্যত তর্জনী, হারায় না ভূমি আর ভূমির সন্তান। কালবন্দি দেশ বন্দি হয়ে যায়, ওরা সেই তর্জনীর চারপাশে গোল হয়ে বসে নাচে আর গায়। ওরা হাসে, ওরা কাঁদে, উৎসবে ও বেদনায়। জন্মসঙ্গী মৃত্যুসঙ্গী ওরা সঙ্গে সঙ্গে যায়। আজন্ম অনাথ ওরা যেতে যেতে বলে সমস্বরে, বলে নাথ প্রাণনাথ, ডাকে আর কাঁদে, তারপর চুপ হয়ে যায়। আগুনে চন্দন কাঠ যখন উজ্জ্বল, কি একজন বলে নিচু স্বরে পিতা, অন্যজন বলে পিতা, পাশের কে যেন বলে গাঢ় স্বরে পিতা। তখন সবাই বলে পিতা 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 পিতা। আজন্ম অনাথ এই প্রাণসীমা জিওবার লাঙলে চাষ করে পিতা। হৃদয়ের ভূমি নবীনতা ইহকাল পরকাল পার হয়ে যায়। ওরা যায় জন্মজ্ঞাতি, ওরা সব পিতৃত্বের কাছে চলে যায়। হারে যেতে বাঘবন্দি ত্রিভঙ্গ খেলায়, উড়ে যায় বিলে ঝিলে সরোবরে পাখির ডানায়। তারপর তারপর উড়ে উড়ে ঘুরে ঘুরে বুক তার শনিতে ভাসায়। আজ 15 আগস্ট,
আজ বাঙালির শোক, অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধু ধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ, অশোক রাড়ে বঙ্গে, হরিকেলে সমতটে, বাঙালির বজ্রবুকে আজ ঘোর পারিপাত হোক, ঘোর পারিপাত হোক। আজ গঙ্গা ব্রহ্মপুত্র সুরমা যমুনা পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ পদ্মা বুড়িগঙ্গা আড়িয়াল খাঁ পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ শঙ্খ কর্ণফুলী মুহুরী গোমতী পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নাফ ধলেশ্বরী জলাঙ্গি পশর পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নীর ইছামতি ক্ষীর করতোয়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নদী উপনদী বাংলা বেকুল জলধি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ মাঝিমাল্লা দাঁড়ি গাঙের সোয়ারি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ সিঁড়ি জল সিঁড়ি বজ্রা কেরায়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। ওঠাক নৌকার পাল দাঁড়াক নির্বাক। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক, অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধু ধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ, অশোক রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে, বাঙালির বজ্রবুকে আজ ঘোর বারিপাত হোক। আজ কি কেবলই ছবি, তুলির স্বীকৃতি? তুমি জন্ম বাঙালির জাতি প্রতিকৃতি। কে বলে ছিলে না তুমি স্মরণ সীমায়? তুমি চির বাঙালির স্মৃতির প্রতীক। কে বলে ছিলে না তুমি লেখার খাতায়? তুমি চির বাঙালির লেখ্য প্রতীক। কে বলে ছিলে না তুমি চোখের পাতায়? তুমি চির বাঙালির দৃশ্য প্রতীক। কে বলে ছিলে না তুমি দিবস বিভায়? তুমি চির বাঙালির আলোক প্রতীক। স্মৃতি, লিপি, দৃষ্টি আর আলোক প্রতীকে অনার্যের কৃষিযোগ্য জমিনেও বুকে তুমি গুপ্ত কে বলেছিলে না তুমি দিবস বিভায়? তুমি চির বাঙালির আলোক প্রতীক। স্মৃতি, লিপি, দৃষ্টি আর আলোক প্রতীকে অনার্যের কৃষিযোগ্য জমিনেও বুকে তুমি গুপ্ত মূলধন বাঙাল মুলুকে। বাঙালি ও বাঙালিত্ব ঐক্যমত্য তোমার প্রতীকে। তোমাকে যে ভুলে যাবে কেউ তার জাতিপিতা নয়। জাতিহীন গোত্রহীন জারজ কি কারো পরিচয়? জাতিহীন গোত্রহীন জারজ কি কারো পরিচয়? লতাগুল্ম, বাঁশঝাড়, বাবুই পাখির বাসা আর মধুমতি নদীটির বুক থেকে বেদনা বিহ্বল ধ্বনি ওঠে মেঘমালা ছুঁয়ে, ব্যাপক ছড়িয়ে পড়ে সারা বাংলায়। এখন তো তিনি নেই, তবু সেই ধ্বনি আজ শুধু তাঁরই কথা বলে। মেঘনা নদীর মাঝি যখন নদীতে ভাটিয়ালি সুর তোলে, তার পালে লাগে দীর্ঘদেহী সেই পুরুষের দীর্ঘশ্বাস। যখন কৃষক কাস্তে হাতে ফসলের যৌবনের উদ্ভিন্ন উল্লাস দেখে মাতে, তখন মহান সে পুরুষের বিপুল আনন্দ ধ্বনি ঝরে ফসলের মাঠে। যখন কুমুর গড়ে মাটির কলস, ঘটি বাটি, নানান পুতুল চাকা ঘোরাতে ঘোরাতে, তখন সৃজন শিল্পে তার জেগে ওঠে মহান নেতার স্বপ্নগুলি। উচ্ছ্বসিত কচু পাতা, লাউ ডগা, কুয়োতলা, পোয়াতি কুমুর বউ। ওরা তাকে হত্যা করে ভেবেছিল তিনি সহজেই হবেন লুপ্ত অরুণাজাল আর ধোঁয়াশায়। মাটি তাঁকে দেবে চাপা বিস্মৃতির জন্মান্ধ পাতালে। কিন্তু তিনি আজ সগৌরবে এসেছেন ফিরে, দেশপ্রেমিকের দীপ্র উচ্চারণে, সাধারণ মানুষের প্রখর চৈতন্যে, শিল্পীর তুলিতে, গায়কের গানে, কবির ছন্দের আন্দোলনে, রৌদ্র ঝলসিত পথে মহা মিছিলের পুরো ভাগে। চমৎকার আবৃত্তি শুনলাম, এবারে ফিরছি আলোচনায়।
বঙ্গবন্ধু তো আমাদের সত্তায়, আমাদের অস্তিত্বে মিশে আছে। প্রতিটি আন্দোলনে, ভাষা আন্দোলন এবং অসাম্প্রদায়িক যত আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, এবং দেখা গেছে যে আমাদের যে সংস্কৃতির যে চর্চা বা কলা চর্চার সাথেও কিন্তু তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আপনি কিভাবে দেখছেন এই বিষয়টিকে? কীভাবে দেখছি যদি বলে, তো প্রথমেই আসলে একটু আগে ফকির আলমগীর খুব সুন্দরভাবেই পুরো জিনিসটা উপস্থাপন করেছেন। তো ওর শেষ কথাটা নিয়েই বলতে, যে ৭ই মার্চের ভাষণ, যেহেতু আমরা মঞ্চে মানে নাটকের কাজ করি, চরিত্র বিশ্লেষণ করতে হয় বা সময়টাকে বিশ্লেষণ করতে হয়, সেই বিশ্লেষণের দিক থেকে আমরা ৭ই মার্চের ভাষণকে এইভাবেও করেছি আর কি, মঞ্চে করেছে। সেটা হলো যে ৭ই মার্চে উনি যেমন জনগণকে উদ্বেলিত করে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন, ঠিক তেমনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কথা বলেছেন, ঠিক তেমনি কিন্তু কেন পড়তে হবে, কি জন্য পড়তে হবে, আমরা কি করব আগামীতে, সব কিছু ওই ১৯ মিনিটে বলে ফেলেছেন। দিক নির্দেশনাও ছিল। হ্যাঁ, মানে এত সুন্দরভাবে, যে শুধু যে বলে দিলেই, তখন যে জন আন্দোলনে ওনার যে সফলতাটা ছিল, সেখানে উনি ইশারা করলেই মানুষ ঝাঁপিয়ে পড়তো মৃত্যুর দিকে, কিন্তু উনি ওইভাবে নেন নাই, হ্যামিলনের বংশীবাদক হন নাই। উনি তাৎপর্যভাবে বুঝিয়ে দিয়েছেন যে কেন আমরা এই জায়গায় যাচ্ছি, কি করছি ইত্যাদি, পুরো জিনিসটা। সো এত বিশ্লেষণ করা মানুষ তো একজন বিশাল ব্যাপার। সর্বোপরি এটা গেলে ওনার একটা, আমরা চরিত্র বিশ্লেষণে যদি যাই, অন্য এরপরে যদি আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চরিত্রে, মানে একটা নাম বললেই কিন্তু, এখন যদি বলি জমিদার, তাহলে কিন্তু সবার দৃষ্টিতে চলে আসে একটা পাগড়ি পরা, কি পরা, বিশাল একটা রাজা কিংবা দত্ত, যাই বলি সবগুলো কিন্তু মানুষের মানসপটে চলে আসে কীরকম জিনিসটা। তো বঙ্গবন্ধু কিন্তু বিষয়টা ওনাকে দেখলে এখন একটা আজব, আমার কাছে যেটা আমরা বারবার যেটা নিয়ে চিন্তা করি, সেটা হলো যে পাইপ খেতে, কি আশ্চর্য বিষয় যে পারতেন তো সিগারেট খেতে, তখন তো সিগারেট টিকেট সব কিছু ছিল, তামাক খেতে পারতেন, বাড়িতে হুক্কা খেতে পারতেন, এই প্রচলনটা তো তখন স্বাধীনতার আগে ছিল, কিন্তু ভদ্রলোক পাইপ খেতেন। মানে এটা একটা ক্যারেক্টার, কিন্তু সম্য একটা মানুষ হাতে পাইপ, এটাই তো স্পষ্ট হয়ে যায় যে বিশাল, যে আমাদের নীলবরেন্দ্র গুণ যে ৭ই মার্চের কিটা নিয়ে কবিতাটা লিখেছেন, যে অবশেষে কবি আসলেন, সেই সিঁড়ি বেয়ে কবি উঠছেন, এটা যখন আমি টেলিভিশনে দেখি, আসলে কিন্তু আমি কেন, আমার মনে সবাই একটু শিহরিত হয়, ঠিকই সেই স্বপ্নের মানুষটা পরিষ্কার হয়ে যায়, এইটা কিন্তু আছে। এগুলোর দিক দিয়ে দেখলে তো মনে হয় যে ইয়েস, এমন একজন নেতা বা যার মানে সামান্য ইশারাতে যে কেউ যা কিছু তাই করতে পারবে, এটা সম্ভব আর কি এই ধরনের মানুষকে দিয়ে। আর আমাদের মঞ্চের দিকে যদি বলি, সেটা হলো যে স্বাধীনতার পরপরই যে জিনিসটি হয়েছিল, যে যখন মঞ্চে নাটক হতো, তো ওনার জানা ছিল, কারণ উনি নাটক দেখতেন, নাটকের ব্যাপারে উৎসাহী ছিলেন। জানার কারণে যে জিনিসটা হয়েছে, হঠাৎ করে প্রমোদ কর, যেটা চলচ্চিত্রে ছিল, সিনেমা যারা সিনেমা দেখতে যাবে হলে একটা প্রমোদ কর ছিল, টিকেটের সাথে একটা কর সংযোজিত থাকতো, সেইটা আমাদের মঞ্চেও দিয়ে দেওয়া হলো। তখন মহিলা সমিতি মঞ্চে সবেমাত্র নাটকের জোয়ার এসেছে, মুক্তিযোদ্ধারা এসে আমাদের নাটকটাকে আবার নতুন করে শুরু করেছেন স্বাধীনতার পরবর্তী সময়ে। তো তখনই ৭৩-এ দিয়ে দিল যে প্রমোদ কর, যে প্রমোদ কর দিতেই তো আমরা সবাই একটা মনে গেলাম। তো তখন আমাদের রবীন্দ্র মজুমদার, আলী জাকের, আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, নাসিরুদ্দিন ইউসুফ, মামুনুর রশিদ, এই ব্যক্তিত্বরা ছিলেন নাটকের সাথে সম্পৃক্ত। দেরি না করে সরাসরি ওনার কাছে, এবং সুবিধাটা কি, এখনো আমার কিছু অবাক লাগে যে সরাসরি ওনার কাছে চলে আসতে পেরেছিলেন, ভাবা যায় এটা। এখন আমাদের কি বলবো, যে কোনো একজন সাধারণ নেতার কাছে, শুধুমাত্র ওনার কারণে বলছি না, যে সিকিউরিটির কারণেও তো হয় না, অনেক প্রোটোকল মেইনটেইন করে। এবং উনি যখন এটা শুনলেন, অবাক হয়ে বললেন, কি বলো, সাথে সাথে ফোন করে ডেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তো বলে যেটা প্রমোদ কর যেহেতু সব জায়গায় আছে, এটা প্রমোদ কর হিসাবে। বলে কোনো অভিজ্ঞতা আছে তোমাদের? অপর প্রান্তে যিনি টেলিফোনে ছিলেন, যে এরা তো পকেট থেকে তো করেই, ধার দেনা করে নাটক করে, আর প্রতিটি নাচ শোতেই ওদের লস থাকে, তুই ওরা প্রমোদ করে দিবে কোত্থেকে, মানে ওই এগুলা বাদ দাও। আর ওরা তো বিষয়টাই ছিল যে যেটাকে উনি বিশ্বাস করতেন,
আসলে আমরা যেটা এখন মনে করি যে মঞ্চে আমাদেরকে বারবারই বলা হয় একটা চরিত্র করতে সময় যে চরিত্রটাকে বিশ্বাস করতে হবে। আমি যদি চরিত্রটাকে বিশ্বাস করতে পারি তাহলে আমি অটোমেটিকলি আমার ভিতর থেকে এটা বেরিয়ে আসবে, করতে পারবো, সাকসেসফুল হবো। তো উনিও যে জিনিসটা বিশ্বাস করতেন ওই দীপ্ত কণ্ঠেই বলতেন, ওর সাথে সাথে ওটাকে উঠে গেল। তো এখন চিন্তা করুন যে একজন রাষ্ট্রপ্রধান স্বাধীনতা যুদ্ধের পরে যুদ্ধ করে সারা জীবন জেল জুলুম কেটে একটি লোক এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছেন, সামান্য একটি নাটক। তখন তো স্বাধীনতার পরপরই নাটকটাকে আমাদের দেশে বলা যেতে পারে সামান্য বিষয় আর কি, আরও কত শত সমস্যা ছিল ওনার কাছে। এইটা পর্যন্ত ওনার জানা ছিল, এইটা পর্যন্ত উনি থামিয়ে দিয়েছিলেন। তো এই জায়গাটা তো একটা মানুষকে স্যালিউট করতেই হয়। শুধু যুক্ত করতে চাই যে বঙ্গবন্ধু এই শিল্পকলার প্রতি এত অনুরাগী ছিলেন যে এফডিসি তার হাতে করা শিল্পকলা একাডেমি তিনি প্রতিষ্ঠা করলেন। কত দূরদর্শিতা তার মধ্যে ছিল, এবং এই জন্যই উনি বোধহয় দেশ বরেণ্য না বিশ্ব বরেণ্য। তবে এইটার সাথে ওর সাথে আমি আরো একটু যোগ করতে চাই যে এই মুহূর্তে যিনি রাষ্ট্র আমাদের কি নেত্রী হয়ে আছেন, দেশনেত্রী হয়ে আছেন, উনি কিন্তু বাপকা বেটি জায়গা থেকে কিন্তু সরেন নাই। কারণ আমরা বলি যে সুযোগ না, আমরা নাটকের লোকজন তো আরো বেশি বলবো এই জন্যই যে সেই 1876 সালের একটি আইন ব্রিটিশের বিরুদ্ধে নাটক করলে পরে ওরা একটা কালো কানুন করেছিল যে নাটক করতে পারবে না, যাত্রা করা যাবে না ইত্যাদি নিয়ম কানুনের মধ্যে সেন্সরশিপ রেখেছিল। সেইটা কিন্তু স্বাধীনতার পর থেকে আমরা চিৎকার করে আসছি। আসলে সবই তো পোশাক প্রধান রায় এসে রাষ্ট্র পরিচালনা করে গেছেন। এই জনগণের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে আমার যখন দেশনেত্রী আসলেন আমাদের, তিনি কিন্তু এই সংসদ ভবনে সংসদীয় পার্লামেন্টের ভিতরে এই প্রস্তাবটি তুললেন যে এটা তো এখন আর চলতে পারে না, এটা তো স্বাধীন দেশে গণতান্ত্রিক অধিকার আছে, এবং উনি পার্লামেন্টে সেটাকে কিন্তু নিষিদ্ধ করার সবার সমর্থন নিয়ে এটাকে পাশ করালেন। তো সো আমরা নাটকের লোকজনই বলি, সংস্কৃতির লোকজনই বলি যে মনে হয় যে আমরা যা চেয়েছিলাম পেয়েছি। সেটাই আজকালকার সময় যারা নাটক করছে তারা কিন্তু হয়তো বা আমরা যারা আছি অনেকেই জানি না যে এই সংসদ ভবনে বসেই এই আইনটি পাশ করা হয়েছে এবং এত সুন্দরভাবে তার পরবর্তীতে কাজগুলো আমরা আসলে করে যেতে পারছি। আর কবে কার সে 1886 সালের ঘটনা যদি এখনো চলতে থাকে, এই জায়গাটাতেই আর কি বলতে হবে যে আসলে যেমন আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা নামিয়া নাফ, আর চোখে ভাসালে পরে বিশাল পাহাড়ের মতো মনে হয়। এখন এই মুহূর্তে এই গত কয়েক বছরে আরেকটি কি ছবি দেখি, সেটা হলো আমাদের তার সোনার বাংলা, তার স্বপ্নের সোনার বাংলা, তার সুযোগ্য কন্যা। তিনি উন্নয়নের এক মহাসড়কে হেঁটে চলেছেন। আমরা এই আলোচনা সভা থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই, বিশেষ করে মুজিব বর্ষে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এটি অনেক গুরুত্বপূর্ণ। এবং আমি পদ্মাপাড়ের সন্তান, পদ্মা সেতু একটা মহা অর্জন। সেই জন্য বলবো যে সমগ্র জনপদ আজকে মুজিব নামে ধন্য এবং তার কন্যার জন্য আমরা ধন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই সমৃদ্ধ সব তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। সত্যি আমরা কিন্তু এই জেনারেশন বা আমাদের পরের জেনারেশন অনেকেই কিন্তু এই জিনিসগুলো আমরা জানি না বা সেভাবে হয়তো অনুধাবন করি না। কিন্তু আজকে আমি এখানে বসেই মানে আন্দোলিত হচ্ছিলাম ভিতরে এবং মনে হচ্ছিল আচ্ছা কত কিছুই তো জানি না। অসংখ্য ধন্যবাদ। আবার এরকম কোনো আলোচনায় নিশ্চয়ই আপনাদেরকে আমরা পাবো। ধন্যবাদ অনেক। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা।